বাবু, বাদাম নিন, বাদাম, গরম গরম বাদাম, খুব ভালো লাগবে খেতে। আরে, হরিহর দাদু না আপনি? এতদিন পর দেখছি আপনাকে। কে বাবু তুমি? বা আমাকে চিনছো কি করে? দাদু, আমি কমল, বিমল বাবুর ছেলে। আপনাদের প্রতিবেশী ছিলাম। আরে কমল, তুই এত বড় হয়ে গেছিস, চিনতেই পারিনি। কেমন আছিস? ভালো আছি দাদু, কিন্তু আপনি বাদাম বিক্রি করছেন কেন? আপনার শরীর তো এই বয়সে এত পরিশ্রম করবার মতো নেই। কি করব ভাই, বসে থাকলে তো সংসার চলবে না। এ বয়সেও শরীর মোটামুটি চলছে এখনো। কিন্তু দাদু, আপনার তো এখন বিশ্রাম নেওয়ার বয়স। এভাবে রোদে বৃষ্টিতে বাদাম বিক্রি করাটা ঠিক না। হ্যাঁ জানি দাদু ভাই, কিন্তু উপায় নেই। চল, তুই বরং এখানে দাঁড়িয়ে না থেকে আমার সাথে একটু বসবি। অবশ্যই দাদু, অনেকদিন পর দেখা হলো, আপনার সাথে একটু গল্প করি। তা তুই কতদিন থাকবি গ্রামে? এই 2-3 দিন থাকবো দাদু। তারপর আবার শহরে ফিরে যেতে হবে, অফিসের কাজ আছে। বুঝলাম। শহরের জীবন তো এমনই, একটুও ফুরসত পাওয়া যায় না। ঠিকই বলেছেন দাদু, তাই তো ভাবলাম এই ফাঁকে একটু গ্রামের বাতাস খেয়ে আসি। ভালো করেছিস বাবা, গ্রামের বাতাসে মন ভালো হয়ে যায়। শহরের ধোঁয়ায় তো দমই বন্ধ হয়ে আসে। একদমই ঠিক বলেছেন দাদু, এখানে এসেই মনটা কেমন হালকা লাগছে। সেটাই তো গ্রামের আসল সৌন্দর্য। এখানে মানুষের মন এখনো আন্তরিক। শহরে থেকে থেকে তো তোর গ্রামের কথা মনে পড়ে না নিশ্চয়ই। সত্যি বলতে দাদু, কাজের চাপে অনেক কিছুই ভুলে যাই, কিন্তু আজকে আপনাদের সাথে আপনাদের দেখে সব মনে পড়ে গেল। সেটাই তো জীবন, মাঝে মাঝে ফিরে আসতে হয় শেকড়ের কাছে। ঠিকই বলেছেন দাদু, এবার থেকে চেষ্টা করব যেন আরো ঘন ঘন আসতে পারি এখানে। সেটাই তো চাই বাবা, তোকে দেখলে বুকটা ভরে যায়। কি করব দাদু ভাই, সংসার তো চালাতে হবে। আর নাতনি মালার পড়ালেখার খরচও তো আছে। মালা তো তখন খুব ছোট ছিল, এখনো নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। ও এখন কি করছে? কলেজে পড়ছে, খুব ভালো ছাত্রী আমার মালা। কিন্তু পড়াশোনার খরচ চালাতে গিয়ে আমরা হিমশিম অবস্থা আমার। বুঝতে পারছি দাদু। আচ্ছা, আপনি তো জানেন আমি ছোটবেলায় শহরে চলে গেছিলাম, এখন সেখানেই চাকরি করি। জানি ভাই, তোর বাবার কাছে শুনেছিলাম। তা আজকে হঠাৎ গ্রামে এলি যে? এমনি মনে হলো একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা দাদু, চলুন, আমিও তো বাড়ির দিকেই যাচ্ছি, আগে আপনাদের বাড়ি থেকেই ঘুরে যাই। সত্যি যাবি দাদু ভাই? মালা তোকে দেখলে খুব খুশি হবে। ও তো তোকে চিনবেই না এখন, এত ছোট ছিল তখন। তাহলে তো নতুন করে পরিচয় করাতে হবে। চলুন দাদু, ঝুড়িটা গুছিয়ে নিন। আজকের মতো বিক্রিও প্রায় শেষ, চল এবার বাড়ির দিকে যাই। হ্যাঁ দিন দাদু, আমি ধরি ঝুড়িটা, আপনি এত ভারী জিনিস বইবেন না। থাক থাক ভাই, আমি ঠিক পারবো। তুই তো অতিথি, তোর হাতে ভার তুলে দেব কেন? না দাদু, এটুকু করতে দিন আমাকে। এটা কমল, তো চাকরিটা কেমন চলছে? ভালো আছিস তো সেখানে? ভালোই চলছে দাদু, একটা অফিসের ম্যানেজার হিসেবে কাজ করি, মোটামুটি ভালোই আছি। খুব ভালো খবর। তোর বাবা নিশ্চয়ই খুব গর্বিত তোকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ দাদু, বাবা সব সময় বলেন আমাকে নিয়ে গর্বিত। দাদু, উনি কে? চিনতে পারছি না তো। এ হলো কমল, বিমল বাবুর ছেলে। আমাদের পুরনো প্রতিবেশী, স্টেশনে দেখা হয়ে গেল। ও আচ্ছা। মালা, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। শেষ যখন দেখেছিলাম তখন তুমি খুব ছোট ছিলে। দাদু আপনার কথা মাঝে মাঝে বলতেন, শুনেছি আপনি শহরে চাকরি করেন। হ্যাঁ, একটা অফিসে ম্যানেজার হিসেবে কাজ করি। তুমি কি নিয়ে পড়ছো এখন? আমি কলেজে 2য় বর্ষে পড়ছি দাদা। ও, আমার মালা খুব মনোযোগী মেয়ে বাবা, ক্লাসে সব সময় প্রথম হয়। খুব ভালো শুনলাম। তোমার এই পরিশ্রম নিশ্চয়ই একদিন ফল দেবে মালা। ধন্যবাদ দাদা।
আপনার কথায় সাহস পেলাম। আমার নাতনি সত্যি খুব পরিশ্রমী বাবা, শুধু আর্থিক অবস্থাটাই যা সমস্যা। কমল, চা খাবি তো? অবশ্যই দাদু, আপনাদের বাড়ির চা না খেয়ে যাব কি করে? যা মা, ভালো করে চা বানিয়ে নিয়ে আয়, অতিথি এসেছে বাড়িতে। দাদা, পড়াশোনার খরচ চালাতে গিয়ে আমাদের খুব কষ্ট হয়। হ্যাঁ রে, কোনো মতে সংসার চলে। আমার এ বয়সে বাদাম বিক্রি করেও তেমন কিছু হয় না। আপনাদের এই কষ্টের কথা শুনে খুব খারাপ লাগছে। দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। সত্যি বলছিস দাদু ভাই? তুই যদি কিছু একটা করতে পারিস তাহলে আমাদের অনেক উপকার হবে। চিন্তা করবে না দাদু, আমি দেখছি কি করা যায়। আজকে আসি, আবার যোগাযোগ করব। ধন্যবাদ দাদা, আপনার মতো মানুষ আছেন জেনে ভালো লাগলো। তুই তো এখন শহরের মানুষ, তোর নিশ্চয়ই অনেক কাজ আছে। এত সময় দিলি আমাদের জন্য, ধন্যবাদ বাবা। এসব বলবে না দাদু, আপনারা আমার পরিবারের মতোই। আসি এখন, খুব শীঘ্রই আবার যোগাযোগ করব। সঞ্জয়, আপনারা এত দেরি করে আসছেন কেন? লাঞ্চ টাইম তো আরো 20 মিনিট আগে শেষ হয়েছে। স্যার, আসলে আশেপাশে কোথাও ভালো খাবারের দোকান নেই তো, অনেক দূরে গিয়ে লাঞ্চ করতে হয়, তাই দেরি হয়ে যায়। এত দূরে যেতে হয়? এই এলাকায় তো কোনো ভালো খাবারের দোকানই নাই দেখছি। হ্যাঁ স্যার, আমরা সবাই এই সমস্যায় ভুগছি। কাছাকাছি কিছু থাকলে সময়ও বাঁচতো, আপনার নির্দেশও মানা যেত ঠিক মতো। ঠিক আছে, পরের দিন থেকে সময় মতো ফেরবার চেষ্টা করবেন। আমি দেখছি এই সমস্যার একটা সমাধান করা যায় কিনা। ধন্যবাদ স্যার। সত্যি যদি কাছাকাছি কিছু একটা ব্যবস্থা হয় তাহলে আমাদের সবার সুবিধে হবে। বুঝতে পারছি সমস্যাটা। আচ্ছা, আজকে আপাতত কাজে ফিরুন, আমি এ বিষয়ে ভাবছি। ঠিক আছে স্যার, আমরা যাচ্ছি। আর স্যার, যদি সত্যি কোনো ব্যবস্থা করতে পারেন আমরা সবাই খুব কৃতজ্ঞ থাকব। আচ্ছা সঞ্জয়, আপনারা সবাই মিলে কজন আছেন যারা দূরে গিয়ে লাঞ্চ করেন? প্রায় 10-12 জন হবে স্যার, প্রায় সবাই একই সমস্যায় ভুগি। বুঝলাম। এত মানুষ যদি কাছাকাছি খাবার পান তাহলে সময়ও বাঁচবে, কাজও ভালো হবে। ঠিক বলেছেন স্যার, আশা করি খুব শীঘ্রই এটা সমাধান হবে। দাদু, মালা, আমার একটা প্রস্তাব আছে। আমার অফিসের সামনে একটা জায়গা খালি আছে, চাইলে সেখানে একটা খাবারের দোকান দিতে পারেন। দোকান? কিন্তু দাদু ভাই, আমরা তো এসব ব্যবসার কিচ্ছু জানি নে। চিন্তা নেই দাদু, সেখানে ভালোই বিক্রি হবে। আমার অফিসের অনেক লোক লাঞ্চের জন্য খাবারের দোকান খুঁজছেন। দাদা, যদি দোকান হয় তাহলে আমিও তো সেখানে থেকে শহরের ভালো একটা কলেজে পড়তে পারবো, তাই না? একদম ঠিক ধরেছ মালা, তোমার পড়াশোনাও চলবে আর সংসারও ভালো চলবে। কিন্তু কিসের দোকান দেব আমরা? আমাদের তো কোনো বিশেষ রান্নার দক্ষতা নেই তেমন। চিন্তা করবে না দাদু, একসাথে বসে ভাবলে ঠিক একটা ভালো আইডিয়া বেরিয়ে আসবে। দাদা, আমার মাথায় একটা কিছু আসছে, তবে ঠিক গুছিয়ে বলতে পারছি না এখনো। বলো তো মালা, কি ভাবছো? হ্যাঁ রে, বল না, শুনি তোর আইডিয়া। আসলে এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, তবে কিছু একটা রান্না করেই বিক্রি করা যায় হয়তো। ঠিক পথেই ভাবছো মালা, ভালো করে ভাবো কি রান্না করলে সবচেয়ে ভালো চলবে অফিসের সামনে। তুই তো ছোটবেলা থেকেই তোর মায়ের সাথে রান্নাঘরে থাকতিস, কিছু না কিছু নিশ্চয়ই শিখেছিস ভালো। হ্যাঁ দাদু, মা আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন। দাঁড়াও, একটা জিনিসের কথা মনে পড়ছে, আমি কাল সকালে গুছিয়ে বলবো তোমাদের। আচ্ছা, তাহলে কালকে আবার বসি আমরা তিনজন, তখন ঠিক করব কি দোকান দেওয়া যায়। ঠিক আছে বাবা, রাতে একটু ভালো করে ভেবে দেখি সবাই মিলে। দাদু, আমি তো সিঙ্গারা বানাতে পারি, মায়ের কাছে শিখেছিলাম ছোটবেলায়। দারুণ আইডিয়া মালা, সিঙ্গারা হলে তো অফিসের সবাই লাঞ্চ টাইমে এসে খেতে পারবে। তাহলে সিঙ্গারার সাথে তেঁতুলের চাটনিও দিতে হবে, এটা ছাড়া তো সিঙ্গারা জমেই না। ঠিক বলেছো দাদু, তেঁতুলের চাটনি আমিও ভালো বানাতে পারি, মায়ের রেসিপি অনুযায়ী। তাহলে তো ঠিক হয়েই গেল, গরম সিঙ্গারা আর তেঁতুলের চাটনি, এটা নিশ্চয়ই সবাই পছন্দ করবে।
কিন্তু দোকান দিতে গেলে তো কিছু টাকার দরকার হবে। বাসনপত্র, উনুন, মালপত্র সব তো কিনতে হবে। হ্যাঁ দাদু, আর দোকানের জায়গাটাও তো ঠিকঠাক সাজাতে হবে। একদম খালি হাতে তো শুরু করা যাবে না। সেটা নিয়ে ভাববেন না, আমি সাহায্য করব। আগে ঠিক করি কি কি লাগবে দোকান শুরু করতে। একটা ভালো উনুন লাগবে, বড় কড়াই, মালপত্র রাখবার জায়গা। আর ময়দা, তেল, মশলাপাতি তো লাগবেই প্রতিদিন। এসবের জন্য একটা প্রাথমিক পুঁজির দরকার হবে। আমাদের কাছে তো তেমন সঞ্চয় নেই, এত টাকা কোথা থেকে জোগাড় করব বলো তো? সেটা নিয়ে চিন্তা করবেন না দাদু, আমি বলেছি না ব্যবস্থা করব আমি। দাদা, আপনি সত্যিই আমাদের জন্য অনেক কিছু করছেন। এই ঋণ আমরা কিভাবে শোধ করব জানি না। ঋণের কথা ভাবতে হবে না মালা, আমি চাই তোমরা ভালো থেকো, এটাই আমার কাছে যথেষ্ট। তোর মতো ছেলে যদি আরো থাকতো এই দুনিয়ায় তাহলে কত মানুষের কষ্ট কমে যেত। দাদু, আপনি খুব বেশি প্রশংসা করছেন, আমি শুধু আমার সাধ্যমতো করছি। এটাই তো আসল মানবিকতা। ভালো কলেজে ভর্তি করিয়ে দেব। সত্যি বলছেন দাদা? আমার তো এটাই সবচেয়ে বড় স্বপ্ন ছিল। হ্যাঁ মালা, তুমি দোকানের কাজের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাবে, দুটোই সমান গুরুত্বপূর্ণ। দাদা, তাহলে কবে থেকে দোকান শুরু করতে পারবো আমরা? দিন সাতেকের মধ্যেই সব গুছিয়ে ফেলা যাবে আশা করি। জায়গাটাও তো ঠিক করতে হবে, কালই অফিসে গিয়ে ব্যবস্থা করব। তাহলে তো আর দেরি নেই মালা, শোন, কালকে থেকেই তুই একটু একটু করে প্রস্তুতি নিতে শুরু কর। ঠিক আছে দাদু, আমি আজ রাতেই রেসিপিটা আরেকবার মনে করে লিখে রাখবো। ভালো বুদ্ধি মালা। আর দাদু, আপনিও ভেবে রাখুন কোন কোন। দাদা, সাধ্যমতো অন্যের পাশে দাঁড়ানো। দাদু, আপনারা কোনো চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা আমি করব, এটা নিয়ে ভাববেন না একদম। বাবা, তুই এত করছিস আমাদের জন্য, কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। এসব কথা বলবেন না দাদু। আর মালা, তোমাকেও আমি একটা জিনিস কোথা কোথা থেকে ভালো দাম পাওয়া যাবে। আমার তো বাজারের সব দোকানদার কি চেনা, ভালো দামে জিনিস জোগাড় করতে পারবো। তাহলে তো সব ঠিকই আছে, কালকে সকালেই টাকা নিয়ে চলে আসবো। বাবা, তুই সত্যি আমাদের পরিবারের একজন হয়ে গেছিস, তোরই উপকার কোনো দিন ভুলবো না। এভাবে বলবেন না দাদু, লজ্জা লাগে, আপনারা আমার নিজের পরিবারের মতোই। দাদা, আপনার এই সাহায্য আমাদের জীবনটাই বদলে দেবে। কিভাবে যে ধন্যবাদ জানাবো জানি না। ধন্যবাদের দরকার নেই মালা, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো, এটাই আমার কাছে যথেষ্ট হবে। বাবা, তুই কালকে কখন আসবি বলে দে, আমরা প্রস্তুত থাকবো। সকাল 10টার মধ্যে চলে আসবো দাদু, আপনারা ততক্ষণে জিনিসপত্রের তালিকা তৈরি করে রাখুন। দাদু, আজও তেমন কেউ এলো না। এভাবে চলতে থাকলে তো আমরা লোকসানে পড়ে যাব। আরে বুঝতে পারছি না কি সমস্যা, খাবার তো ভালোই বানিয়েছি আমরা। হয়তো মানুষ জানেই না আমাদের দোকানটার কথা। অফিসের ভেতরের কেউ তো এখনো আসেইনি। কি ব্যাপার, দোকানে এত কম ভিড় কেন? খাবার তো দেখতেই দারুণ লাগছে। জানি না, কেউ তো আসছেই না তেমন। মনে হচ্ছে আমাদের এই উদ্যোগটি বুঝি ব্যর্থ হয়ে যাচ্ছে। দাঁড়ান দাদু, আমার মনে হয় অফিসের লোকজন এখনো জানেই না এখানে দোকান হয়েছে, আমি ব্যবস্থা করছি। সত্যি যদি এমনটা হয় তাহলে তো আশা আছে, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। দাদা, আপনি যদি একটু বলে দেন সবাইকে, তাহলে হয়তো মানুষ আসবে। চিন্তা করো না মালা, কালকে অফিসে গিয়ে আমি নিজেই সবাইকে জানাবো এই দোকানের কথা। ঠিক আছে বাবা, তুই যা ভালো বুঝিস কর, আমরা এইদিকে দোকান আরো ভালো করে সাজিয়ে রাখি। দাদু, চাটনির পাত্রটা একটু সামনে রাখি, তাহলে দূর থেকেই দেখা যাবে। হ্যাঁ, ভালো বুদ্ধি। আর সিঙ্গারার ডালাটাও একটু সাজিয়ে রাখ, দেখতে আকর্ষণীয় লাগবে তাহলে। দেখো দাদু, কেমন সুন্দর লাগছে আমাদের দোকানটা। এবার শুধু খদ্দেরের অপেক্ষা। হবে রে মা, ধৈর্য ধর, কমল বলেছে ব্যবস্থা করবে, নিশ্চয়ই কিছু একটা হবে। তুমি ঠিক বলেছো দাদু, কমলা দাদা তো কথা রাখার মানুষ। একটু অপেক্ষা করি না আমরা। তবু মনটা একটু খারাপ লাগছে, এত পরিশ্রম করে খাবার বানালাম, কেউ খেলো না আজকে।
চিন্তা করো না গো দাদু, এই খাবারটা তো আমরা নিজেরাই খেতে পারবো রাতে, নষ্ট হবে না কিছু। কাল আবার নতুন করে চেষ্টা করব আমরা। সঞ্জয়, আজও দেরি হলো দেখছি। লাঞ্চ করতে কোথায় গিয়েছিলেন? এবার স্যার আগের মতোই দূরে গেছিলাম, কাছাকাছি তো কোনো ভালো দোকান নেই। আচ্ছা, একটা কথা বলি, অফিসের ঠিক বাইরেই তো একটা গরম সিঙ্গারার দোকান আছে, সেখান থেকে লাঞ্চ করলেই তো পারেন। সিঙ্গারার দোকান? আমরা তো জানতামই না বা এখানে কোনো দোকান আছে স্যার। হ্যাঁ, এটা আমার পরিচিত মানুষের দোকান। গরম সিঙ্গারা আর তেঁতুলের চাটনি খেলে বুঝবেন কতটা ভালো। তাহলে তো আজই গিয়ে দেখতে হবে স্যার, ধন্যবাদ জানানোর জন্য। যান, গিয়ে দেখুন কেমন লাগে, আর অন্য সবাইকেও বলে দিন এই দোকানের কথা। অবশ্যই স্যার, সবাইকে জানিয়ে দেব। এতদিন শুধু শুধু দূরে গিয়ে সময় নষ্ট করেছি। হ্যাঁ, এখন থেকে আর সময় নষ্ট হবে না আশা করি। ঠিক আছে স্যার, ঠিক আছে। দাদু, দেখো তো, আজ কয়েকজন অফিসের লোক এসেছেন দোকানে। মালা, দেখ তো কত লোক এসেছে আজকে, সামলাতে পারছি না তো। দাদু, তাড়াতাড়ি হাত চালাও, সবাইকে সময় মতো দিতে হবে। এত ভিড় তো আগে কখনো দেখিনি। এই তো, এটাই তো চেয়েছিলাম আমরা। তোর মায়ের রেসিপি তো কামাল করে দিল মালা। সবাই সিঙ্গারা আর চাটনির প্রশংসা করছে দাদু, শুনে সত্যি খুব ভালো লাগছে। চল চল, আর একটু বেশি করে বানিয়ে রাখি এখন থেকে। এভাবে ভিড় থাকলে তো আমাদের প্রস্তুতিও বাড়াতে হবে। ঠিক বলেছো দাদু, কাল থেকে আরো বেশি ময়দা আর মাংসের পুর তৈরি করে রাখবো। হ্যাঁ, আর তেঁতুলের চাটনিও বেশি করে বানাতে হবে, এটাই তো সবচেয়ে বেশি পছন্দ করছে সবাই দেখছি। মায়ের রেসিপিটা সত্যিই কাজে লেগে গেল দাদু, উনি থাকলে আজ কত খুশি হতেন। নিশ্চয়ই হতেন, হতেন হতেন। ও যেখানেই থাকুক আজকে নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করছে। দাদু, চলো, আরো খদ্দের আসার আগেই সব প্রস্তুত করে রাখি। হ্যাঁ চল, আজকের দিনটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে। ঠিক বলেছো দাদু, এই দোকানটাই তো এখন আমাদের নতুন জীবনের শুরু। দাদু, মালা, কেমন চলছে ব্যবসা? দেখেই তো বোঝা যাচ্ছে বেশ ভালো চলছে। হ্যাঁ, আর তোর আশীর্বাদে খুব ভালো চলছে। শুধু অফিসের লোক না, বাইরের মানুষও এখন আসছে খেতে। দাদা, আমাদের সিঙ্গারা আর তেঁতুলের চাটনির কথা এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে, প্রতিদিনই নতুন নতুন খদ্দের আসছে। শুনে সত্যি খুব ভালো লাগছে। তোমাদের পরিশ্রম আর সততাই এই সাফল্যের আসল কারণ। তোর সাহায্য ছাড়া এসব কিচ্ছু সম্ভব হতো না। তুই আমাদের জীবনটাই বদলে দিয়েছিস। দাদা, আপনি জানেন আমরা এখন প্রতিদিন কত বিক্রি করছি, যে সন্ধ্যার আগেই সব শেষ হয়ে যায়। দারুণ খবর তো এটা। তাহলে তো দোকানটার একটু বড় করবার কথাও ভাবা যায় ভবিষ্যতে। হ্যাঁ, তোর যদি মত থাকে আমরাও রাজি আছি আরো বড় করতে। ঠিক আছে, সময় হলে দেখা যাবে। আপাতত এই সাফল্য উপভোগ করুন দুজনে। তুই একটু বস তো, তোর জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে আসি। নিশ্চয়ই দাদু, আপনাদের হাতের সিঙ্গারা তো এখন বিখ্যাত হয়ে গেছে, খেতেই হবে। একদম গরম গরম, আর সাথে তেঁতুলের চাটনি। বাহ, সত্যি অসাধারণ স্বাদ। এই জন্যই তো মানুষ এত ভিড় করছে দেখছি। তোর মুখে এই কথা শুনে সত্যি ভালো লাগছে বাবা। আরে বাহ, এই চাটনির স্বাদটাও তো দারুণ। টক মিষ্টির মিশ্রণটা একদম নিখুঁত। এই তো, তোর প্রশংসা শুনি তো মালার মুখে হাসি ফুটলো দেখ। দাদা, আপনার প্রশংসা শুনে সত্যিই মনটা ভরে গেল। এটাই তো তোমাদের প্রাপ্য মালা, তোমাদের এই পরিশ্রম আর নিষ্ঠার ফল এটা। চল কমল, আরো কিছুক্ষণ বস, বিকেলে মানুষ আরো বেশি আসবে দেখবি। ঠিক আছে দাদু, আজকে একটু বেশি সময় নিয়ে থাকবো আপনাদের সাথে। মালা, কালকে সকালে তোমাকে নিয়ে কলেজে ভর্তি করাতে যাব। ভালো একটা কলেজ ঠিক করে রেখেছি। সত্যি বলছেন দাদা? আমার এত বড় স্বপ্ন সত্যি হতে চলেছে? হ্যাঁ মালা, তবে মনে রেখো দোকানের কাজের পাশাপাশি মন দিয়ে পড়াশোনাও করতে হবে। নিশ্চয়ই দাদা, আমি কথা দিচ্ছি মন দিয়ে পড়বো আর দোকানের কাজও সমান তালে চালাবো। কমল, তুই তো শুধু আমাদের ব্যবসায় দাঁড় করাসনি,
আমার নাতনির স্বপ্নটাও পূরণ করে দিলি। দাদু, এটা তো আমারও কর্তব্য ছিল। আপনারা আমার পরিবারের মতোই। দাদা, আপনার এই উপকার আমরা সারা জীবন মনে রাখবো। অনেক ধন্যবাদ আপনাকে। আজ থেকে আমাদের জীবনটা সত্যি নতুন করে শুরু হলো। তোমাদের এই কৃতজ্ঞতা দেখে আমারও খুব ভালো লাগছে। তোমরা আমার নিজের পরিবারের মতোই। দাদু, মালা, একটা কথা বলি, তোমাদের এই সাফল্য দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। তোর জন্যই তো এসব সম্ভব হলো বাবা। তুই না থাকলে আজও আমি স্টেশনে বাদাম বিক্রি করতাম। আর আমিও হয়তো পড়াশোনা শেষ করতে পারতাম না দাদা। আপনি সত্যিই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। এত প্রশংসা করলে লজ্জা লাগে মালা।